আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বিপিএল আসতে খুব বেশি সময় বাকি নেই এবং বিজয় দিবসকে উপলক্ষ করে কোয়াবের একটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, যেখানে অল স্টার্স বাংলাদেশ নামে দুটো দল, অপরাজেয় আর অপ্রতিরোধ্য, এই দুটো দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে এবং সেই সুপারস্টার বাংলাদেশের অল স্টার টুর্নামেন্টের যেই ফান্ডিংটা উঠবে বা যে টাকাটা উঠবে, সেই টাকাটা তারা একটা তহবিলে জমা করার চেষ্টা করছে এবং সেটা একটা ভালো কাজে ব্যবহার করবে বিসিবি, এরকম একটা চিন্তাভাবনা রয়েছে কোয়াবের সঙ্গে তাদের একটা কোলাবোরেশনে। সো বিজয় দিবসের যেই সাধারণত আমরা দেখতাম যে লাল দল সবুজ দলে পুরনো খেলোয়াড়রা বা এক্স ফর্মার ক্রিকেটাররা একসঙ্গে মিলিত হয়ে খেলতেন, সেই ব্যাপারটা কিন্তু অন্তত ঘটছে না এবারের বিজয় দিবস। এবং সেই জায়গাটায় একটা অন্যরকম প্ল্যানিং করেছে কোয়াব। তারা হচ্ছে অল স্টার্স একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করছে, যেখানে দুই দলে মোটামুটি বাংলাদেশ ন্যাশনাল টিম, তার আশপাশের সার্কিটের যত ইন্টারেস্টিং প্লেয়াররা রয়েছেন, যারা স্টার্সরা রয়েছেন, তাদেরকে নিয়ে এই এক ম্যাচ অনুষ্ঠিত হবে। এক ম্যাচের একটা এক্সিবিশন ম্যাচ বলা যায়। সো আপনারা যারা যারা যাচ্ছেন জানিয়ে দিতে পারেন কমেন্ট করে যে কারা কারা আপনারা এই ম্যাচটা দেখতে ইন্টারেস্টেড, দেখতে যাবেন। সন্ধ্যা 7টায় বা 6:30, 6:30 7টার দিকে অনুষ্ঠিত হওয়ার কথা আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সো কারা কারা যাচ্ছেন জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। বাট আজকের ভিডিওটায় মূলত সেই বিষয়টা নিয়ে কথা বলবো না, বেসিক্যালি বিপিএল এর কিছু আপডেটস নিয়ে আপনাদের সঙ্গে এসেছি, যেখানে একটা আপডেট আমি রিসেন্টলি দেখলাম, যেখানে আমার ওয়ান অফ মাই ফেভারিট কোচেস অ্যান্ড ওয়ান অফ মাই ফেভারিট ক্রিকেটিং ব্রেনস ইন বাংলাদেশ অ্যাট দ্য মোমেন্ট যিনি আছেন, হান্নান সরকার, যেই যে সেক্টরে যাচ্ছেন সেখানে কিন্তু তিনি মোটামুটি কৃতিত্বের সঙ্গে নতুনত্বের একটা ছাপ তিনি রাখছেন। তিনি যখন সিলেক্টর হিসেবে কাজ করেছেন ন্যাশনাল টিমে, সেখানেও কিছু নতুনত্বের ছাপ তিনি রেখেছিলেন এবং লজিক্যাল প্রেজেন্টেশন তার সবসময় থাকে, একটা লজিক থাকে তার চিন্তার পেছনে। এবং তিনি কোচিং যখন করিয়েছেন, তিনি আন্ডার-19 টিমের সঙ্গে কাজ করেছেন, তিনি আন্ডার-17 মেন্স টিমের সঙ্গেও রিসেন্টলি কাজ করেছেন, যারা শ্রীলঙ্কার সঙ্গে খেললো। এবং ডেফিনেটলি তিনি রাজশাহী ওয়ারিয়র্সেরও হেড কোচ এবারের বিপিএল এ, প্রথমবারের মতো একটা বিপিএল দলের হেড কোচ তিনি হতে পেরেছেন। সেটার জন্য তাকে শুভকামনা জানাই, এর আগেও সেটা নিয়ে আলোচনা করেছি। তবে এই যে হান্নান সরকারের একটা ভিডিও গতকাল দেখছিলাম, যেখানে তিনি সন্দীপ লামিচানের যে ইনক্লুশনটা সেটা নিয়ে একটা ভিডিও করেছিলেন। তিনি জানিয়েছেন একটা ভিডিও বার্তায় তার নিজস্ব ফেসবুক পেজ থেকে যে সন্দীপ লামিচানে, নেপালের সুপারস্টার লেগ স্পিনার, তাকে রাজশাহী ওয়ারিয়র্স অন্তর্ভুক্ত করছে তাদের বিদেশি ক্যাটাগরিতে এবং তারা তাকে ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে ইতিমধ্যেই দলে নিয়ে ফেলেছে। তো সেই আপডেটটা তিনি দিয়েছেন। তো সেটা দেখে আমি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, কারণ রিসেন্টলি যে শেষ হওয়া নেপাল প্রিমিয়ার লিগ এনপিএল, সেখানে কিন্তু লামিচানে 9 ম্যাচ থেকে 17টা উইকেট নিয়ে টপ উইকেট টেকার হয়েছিলেন এবং অকশনের সময় তার নামটা ছিল, কিন্তু বিদেশি ক্যাটাগরির সেই অকশন লিস্ট থেকে তার নামটা কিন্তু কোনো দলই পিক করেনি এবং তিনি আনসোল্ড রয়ে গিয়েছিলেন। সো সেইখান থেকে রাজশাহী ওয়ারিয়র্স তারা চিন্তা ভাবনা করে ডেফিনেটলি লজিক খাটিয়ে তারা লামিচানের সার্ভিসটা নিয়েছে। তাদের স্পিন বোলিংয়ে যে বিদেশি কোটার জায়গাগুলো ছিল, সেখানে মোহাম্মদ নওয়াজ ছিলেন, যিনি অলরাউন্ড ক্যাটাগরিতে আছেন, লেফট আর্ম স্পিনার প্লাস ব্যাটিং পারেন। সো আরও একজন বিদেশি স্পিনারকে তারা ইনক্লুড করতে চেয়েছে। দুশান হেমন্ত ছিলেন শ্রীলঙ্কান, যিনি ইতিমধ্যেই তাকে অকশন থেকে তুলে নেওয়া হয়েছিল। বাট হান্নান সরকার সেটা মেনশন করছিলেন যে আসলে দুশান হেমন্ত কিংবা অন্যান্য শ্রীলঙ্কান ক্রিকেটাররা যারা আছেন, তাদের ওই বোর্ড থেকে এনওসি পাওয়াটা নিয়ে নাকি এখনো খানিকটা সন্দেহের অবকাশ রয়েছে। সে কারণেই তিনি আসলে তাকে ধরে নিচ্ছেন যে তিনি যদি আসতে পারেন তাহলে তো খুবই ভালো, যদি তার সার্ভিসটা নাও পাওয়া যায় সেই ক্ষেত্রে তারা খুব জলদি করেই লামিচানের সার্ভিসটা গ্রহণ করে ফেলেছে, তাকে তারা পুরো এই বিপিএল মৌসুমের জন্য পেয়ে যাবে। সো এটা একটা ভালো অ্যাডভান্টেজ আমার মনে হয় রাজশাহী ওয়ারিয়র্স নিতে পেরেছে এবং তারা খুবই, আবারও চিন্তাধারাটা তাদের ভালো, তারা আগেভাগে একটা পরিকল্পনা করছে, তাদের সব ডিপার্টমেন্ট যেন সেট থাকে, ব্যাটিং লাইন আপটা যেন খুবই সলিড স্ট্রং থাকে, বোলিং লাইন আপটা যেন স্ট্রং থাকে, বোলিংয়ের যে দুটো ডিপার্টমেন্ট রয়েছে পেস এবং স্পিন, সেখানেও যেন যথেষ্ট পরিমাণে অপশনস তাদের থাকে, সেই ব্যাপারটা কিন্তু তারা নিশ্চিত করেছে। এবং এখনো পর্যন্ত যদি আমরা রাজশাহীর ওভারঅল ফরেনার লাইন আপটা দেখি, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ডিরেক্ট সাইনিংয়ে তারা সাহিবজাদা ফারহান এবং নওয়াজকে নিয়েছিল, যারা দুজনই পাকিস্তানি। এনওসি তারা পেয়েছে। পাকিস্তান শ্রীলঙ্কা টি20 সিরিজ হলে হয়তো এই দুজনকে আমরা দেখবো কয়েক ম্যাচের জন্য মিসিং, তারপর আবার তারা ফিরে আসবেন। দুশান হেমন্তকে নিয়ে যেটা বলছিলাম যে হ্যাঁ, শ্রীলঙ্কার বোর্ডের কাছ থেকে এনওসিটা তিনি ঠিকঠাক যদি পেয়ে যান তাহলে তিনিও বেশিরভাগ সময় থাকতে পারবেন। হুসেন তালাত আরও একজন প্লেয়ার যাকে ন্যাশনাল টিমে রাখা হচ্ছে, পাকিস্তানের পেস বোলিং অলরাউন্ডার, তো তাকেও রাজশাহী ওয়ারিয়র্স কিন্তু রেখে দিয়েছে। এবং জাহানদাদ খান আরও একজন পেস বোলার, তাকে অকশনের মাধ্যমে তারা নিয়েছিল, তিনিও পাকিস্তানি। এছাড়া নতুন দুটো সংযোজন রয়েছে, একজন হচ্ছেন জিমি নিশাম, খুবই ইন্টারেস্টিং একটা পিক আমার কাছে মনে হয়েছে যে লেট অর্ডারে একজন বিদেশি এক্সপিরিয়েন্স ক্রিকেটার তাদের দরকার ছিল বোধহয় ম্যাচগুলো ফিনিশ করে আসার জন্য। সো মোহাম্মদ নওয়াজ, হোসেন তালাত, এরা কিন্তু সেই কাজটা ডেফিনেটলি
করার পাশাপাশি জিমি নিশামকে তারা পেয়ে যাচ্ছে, যিনি সেই রোলটাতে খুবই খুবই হ্যান্ডি। এবং বোলিংয়ের ক্ষেত্রেও যদি বলি, ডেথ ওভার্সেও তার যে এফেক্টিভনেস সেটা কিন্তু আমরা খুব ভালো মতনই জানি। রিসেন্টলি নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া যেই T20 সিরিজ হয়েছিল সেখানেও কিন্তু জিমি নিশাম খুব ভালো পারফর্ম করেছেন, এবং ডেথ ওভার্সের জায়গাটাতেও তিনি খুব দুর্দান্ত বোলিং করেছেন। ব্যাটিংটাও তিনি কি করতে পারেন আমরা সবাই জানি। সো জিমি নিশাম ইজ আ ভেরি ভেরি গুড পিক আমি বলবো। রাজশাহী ওয়ারিয়ার্স দলটা অনেক বেশি শক্তি বৃদ্ধি হয়েছে, এবং তারপর তারা লামি চানেকে দলে ভিড়িয়েছে। সো লামি চানের ব্যাপারটা কি, তিনি আসলে একজন লেগ স্পিনার, এবং রাজশাহী ওয়ারিয়ার্স কিন্তু দে আর ওয়ান অফ দ্য টু টিমস যারা এবারে বিপিএল অকশন থেকে লেগ স্পিনারকে অকশনের মাধ্যমে কিনেছে, এবং সেটা লোকাল ক্যাটাগরিতে ছিল। ওয়াসি সিদ্দিকীকে রাজশাহী ওয়ারিয়ার্স কিনে নিয়েছিল, লেগ স্পিনার হিসেবে তাকে দলে তারা রেখেছে। এবং তখন না আমার কাছে মনে হচ্ছিল যে দিস ইজ ইট, মানে এটাই হচ্ছে হান্নান সরকারের রাজশাহী, যারা আসলে সব ধরনের ভ্যারিয়েশন তাদের দলে রাখতে চায়। এবং লোকাল ক্যাটাগরিতে আসলে বাংলাদেশের লেগ স্পিনারদের সংখ্যা কিন্তু খুব বেশি নেই। আপনি ডোমেস্টিকে সার্চ করে দেখবেন, রিশাদ যদি বাদ দেয়, রিশাদ তো বিবিএল খেলতেই চলে গেছেন, যারা ন্যাশনাল টিমে এখনো ঢুকতে পারেননি সেই ক্যাটাগরিতে যদি লেগ স্পিনারদের দেখেন কারা উঠতি আছেন, কারা এখন মোটামুটি কাদের নাম শোনা যাচ্ছে, একজন হচ্ছেন ওয়াসি সিদ্দিকী, একজন হচ্ছেন মেহেদী সোহাগ যাকে কিনা আবার রংপুর রাইডার্স নিয়েছে অকশনে, এবং আরেকজন হচ্ছেন ইয়াসিন মুনতাসির। সো এই তিনজনকেই আপনি মোটামুটি দেখবেন যে লেগ স্পিন ক্যাটাগরিতে প্রপারলি রাখা যায়, এবং তার মধ্যে দুজন বিপিএল এ দল পেয়েছেন। ওয়াসি সিদ্দিকীকে রাজশাহী ওয়ারিয়ার্স নিয়েছে, এবং ওই মেহেদী সোহাগকে নিয়েছে রংপুর রাইডার্স। বাট আমার কাছে মনে হচ্ছিল যে হ্যাঁ, দলের সুযোগ পাওয়াটা তাদের জন্য ডিফিকাল্ট হবে, কারণ রাজশাহী ওয়ারিয়ার্স দলটার ভেতরে আপনি দেখেন যে জিশান আলমের মতো ক্রিকেটার আছেন যিনি আবার অফ স্পিন করতে পারেন, SM মেহরব রয়েছেন যিনি স্পিন করতে পারেন, মোহাম্মদ নওয়াজ রয়েছেন যিনি স্পিন করতে পারেন। তারা অনেকটা নির্ভর করছে এরকম অলরাউন্ড স্পিন ক্যাটাগরির প্লেয়ারদের উপর, যাদের উপর তারা বেসিক্যালি ব্যাংক করতে চায়, এবং সেই সাথে একজন প্রপার লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকীকে তারা রেখেছিল। বাট যখন লামি চানেকে দলে নিয়ে আসা হলো, এখন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ওয়াসি সিদ্দিকীর মেইন ইলেভেন চান্স পাওয়াটা আরো বেশি কঠিন হয়ে গেল। তার মেইন ইলেভেনে জায়গা পাওয়ার যেই এক্স ফ্যাক্টরটা ছিল যে তিনি লেগ স্পিন ভ্যারাইটির একজন বোলার, এখন কিন্তু লামি চানে যদি চলে আসেন, লামি চানে এবং তার মধ্যে বাছাই করতে হলে ডেফিনেটলি লামি চানেই সেই নটটা পাবেন, সেই কলটা পাবেন, এবং সেই চারজন ক্রিকেটার যারা আসলে ম্যাক্সিমাম খেলতে পারেন একটা স্টার্টিং ইলেভেনের মধ্যে বিদেশি ক্যাটাগরিতে, সেখানে ডেফিনেটলি লামি চানেকেই হয়তো রাজশাহী ওয়ারিয়ার্স প্রেফার করবে। সো এই বিষয়টা আমি একটু ডিসঅ্যাপয়েন্টেডই হয়েছি ইন আ ওয়ে, যে আসলে লামি চানেকে এমন কোনো দলের বোধহয় নেওয়া উচিত ছিল যাদের কোনো লেগ স্পিনারই নেই, তারা ওই অপশন হিসেবে লামি চানেকে হয়তো নিয়ে নিতে পারতো। বাট রাজশাহী ওয়ারিয়ার্স তারা ওয়াসি সিদ্দিকীকে কিনেছে, আমার কাছে মনে হচ্ছিল যে তাকে একটা এনহ্যান্সড রোল দেওয়ার একটা পরিকল্পনা ডেফিনেটলি ছিল, তাকে গেম টাইম দেওয়ার একটা পরিকল্পনা ছিল, এবং রিশাদের পর আসলে কে নতুন লেগ স্পিনার আসবেন যিনি আসলে মেইন ন্যাশনাল টিমের ক্যাটাগরির বা ওই লেভেলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, সেই জায়গাটা কিন্তু ওয়াসি সিদ্দিকী কিছুটা এগিয়েই ছিলেন। আমি বলবো যে বেশ কয়েক মৌসুম ধরে তিনি ভালো করছিলেন, তার রিসেন্ট ফর্ম খুব একটা ভালো না, বাট তার ক্রেডিবিলিটি নিয়ে খুব একটা কোয়েশ্চেন নেই যে তিনি আসলে বেশ ভালো একটা লেগ স্পিনার হিসেবে নিজেকে গড়ে তুলছেন দিনের পর দিন। সো ওই জায়গাটা থেকে আরো একটা ডিসকাশন আমরা আসলে চলে যেতে পারি যে আসলে ফ্র্যাঞ্চাইজি লেভেল ক্রিকেটে অবশ্যই সাকসেস আপনার জন্য বিশাল একটা প্যারামিটার। যারা দল তৈরি করে তারা তো নিশ্চয়ই লসে খেলে হেরে তারপর চলে যেতে চায় না, তারা চ্যাম্পিয়নই হতে চায়। সো সেই জায়গা থেকে রাজশাহী ওয়ারিয়ার্স তাদের স্কোয়াডটার স্ট্রেংথ বাড়ানোর জন্য আরো একজন বিদেশিকে এনেছে, লামি চানেকে এনেছে। তবে সেটার কারণে কি ওয়াসি সিদ্দিকী ধরা খেয়ে গেলেন কিনা, বা তার ম্যাচ টাইম পাওয়ার সম্ভাবনাটা কি কমে গেল কিনা? কারণ আমি তো দেখি না যে দুজনকে একসঙ্গে খেলানো হবে, আইদার ইটস ওয়াসি অর লামি চানে অর নান অফ দেম। সো এখন যদি একজনকেও নিতে হয়, আমার তো মনে হয় যে লামি চানে সেই নটটা পেয়ে যেতে পারেন ওয়াসি সিদ্দিকীর আগে। এটাই আমার জন্য একটু ডিসঅ্যাপয়েন্টিং। আপনি অন্যান্য লিগগুলোতে দেখেন যে IPL হোক কিংবা বিগ ব্যাশ লিগ হোক কিংবা CPL, যেখানেই আপনি যাবেন না কেন, লোকাল ক্রিকেটারদেরকে, ইয়াং ক্রিকেটারদেরকে, বাডিং ক্রিকেটারদেরকে কিন্তু আগে প্রায়োরিটাইজ করা হয় যে তাদেরকে আগে আমরা সুযোগ দিব, বিদেশি আনবো, বাট তাদেরকে এমনভাবে আনবো উইদাউট কম্প্রোমাইজিং দ্য চান্সেস গিভেন টু আওয়ার লোকাল প্লেয়ার্স। তো এখন সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে ওয়াসি সিদ্দিকী যদি যথেষ্ট পরিমাণ সুযোগ নাই পান, সেই ক্ষেত্রে আসলে রাজশাহী ওয়ারিয়ার্সের থেকে তার জন্য হ্যাঁ, তিনি বিপিএল এ দল পেয়েছেন, সেটাই তার লাভ, তিনি কিছু টাকা পাচ্ছেন, বাট গেম টাইম যদি না পান, এই প্রেশার সিচুয়েশনে যদি খেলারই সুযোগ না পান, তাহলে ডেভেলপমেন্ট কিভাবে করবেন তিনি? আমি যতটা খুশি হয়েছিলাম অকশনে তিনি দল পেয়ে যাওয়াতে, ততটাই আমি এখন ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছি, কারণ লামি চানেওকেও সেই একই দলে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং আমার কাছে মনে হয় যে লামি চানের কারণেই হয়তো ওয়াসি সিদ্দিকীর মতো ক্রিকেটাররা সুযোগ পাবেন না। এবং এই ব্যাপারটা আসলে
কোথা থেকে আসে? হতে পারে যে এটা আসলে আমাদের লোকাল ক্রিকেটারদের উপরই ম্যানেজমেন্টের একটা ডিস্ট্রাস্ট আছে, বা তারা কনসিস্টেন্ট এনাফ হতে পারেন না, সে কারণে হয়তো তাকে সেই সুযোগটা দেয়াই হচ্ছে না, তাকে গ্রুম করার চান্সটাই নিতে চাচ্ছে না। দে আর অলওয়েজ গোয়িং ফর দ্য রেডিমেড প্রোডাক্ট। এবং এই বিষয়টাই আসলে আমাদের এই বিপিএল থেকে আমরা যে নতুন ক্রিকেটাররা উঠে আসবেন সেই বিষয়টাও কিন্তু আমরা সেভাবে খুব একটা দেখি না। আপনি দেখেন গত বছর বিপিএল এর ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছিলেন গত আসরের? তানজিদ হাসান তামিম, যিনি ইতিমধ্যে 2 বছর ধরে ন্যাশনাল টিমে খেলে সেখানে সেটেলড একজন ওপেনিং ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন, তারপর বিপিএল এ তিনি যে ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হচ্ছেন। তো এ থেকেই বোঝা যায় যে কতটা খরা রয়েছে আমাদের ইমার্জিং প্লেয়ারদের ক্ষেত্রে। বিপিএল এ যে কেউ পারফরমেন্স করে তাক লাগিয়ে দেবেন তারপর ইমার্জিং প্লেয়ারের অ্যাওয়ার্ডটা পাবেন, সেই বিষয়টা কিন্তু আমরা হতে দেখি না। সো এই চর্চাটা আমাদের আসলে নিয়ে আসতে হবে। সামওয়ান লাইক ওয়াসি সিদ্দিকী আই ফিল শুড গেট মোর অপরচুনিটিস। যে ফ্র্যাঞ্চাইজিরা তাকে নিয়েছে, তাকে নিয়ে স্টার্টিং 11-এ রেখেই একটা পরিকল্পনা তারা করতে পারলে খুব ভালো হতো। বাট দেখা যাক শেষ পর্যন্ত ওয়াসি সিদ্দিকী সুযোগ পান কয়টা ম্যাচ খেলার সুযোগ, এবং সেটা পেলে কাজে লাগাতে পারেন কিনা। বাট ওই তো রাজশাহী ওয়ারিয়ার্স তারা ওয়াসি সিদ্দিকীর ব্যাকআপ হিসেবে লামিচানেকে আনেনি, বেসিক্যালি লেগ স্পিনিং মেইন প্লেয়ার হিসেবে লামিচানাকে এনেছে এবং ওয়াসি সিদ্দিকী তার ব্যাকআপ হয়ে গেছেন ইতিমধ্যেই। আপনাদের কাছে আসলে কি মনে হয় যে আসলে লোকাল ক্রিকেটারদেরকে কি আমরা যথেষ্ট সুযোগ দিচ্ছি না, নাকি আসলে তারা গুড এনাফ না দেখেই বারবার বিদেশিদের উপরেই নির্ভর করতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে? জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। রাজশাহী ওয়ারিয়ার্স দলটাকে ওভারঅল আপনাদের কিরকম মনে হচ্ছে, হাউ আর দে শেপিং আপ, সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবং সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।